তো 1350 কিলোমিটার ড্রাইভ করার পর উই আর এন্টারিং ইন দ্য ল্যান্ড অফ রাইজিং সান, অরুণাচল প্রদেশ। এই আমাদের 3XO এন্টার করছে অরুণাচল প্রদেশে। এই আমরা আবার ব্রহ্মপুত্র নদটা পেরোচ্ছি। ব্রহ্মপুত্র নদের ওপর ব্রিজ পার হয়ে আমরা ভালুকপংয়ের দিকে প্রবেশ করছি। আমরা মহামৃত্যুঞ্জয় মন্দিরের এখানে বসে আছি। কেমন লাগলো তোমাদের মন্দির? এই যে দেখুন, আমরা একটু ভুল রাস্তায় চলে গিয়েছিলাম, এই উঁচুটায় উঠেছিলাম। এই যে আই লাভ ভালুকপং লেখা, এইখান দিয়ে এই যে হোটেল মন্ডল ঘ্যাং, এই নিচের রাস্তাটা দিয়ে যেতে হবে। তো আমরা এখন ভালুকপং হোমস্টেতে রয়েছি, আর এই হোমস্টেতে ভালুকের মতো বসে আছি অন্ধকারে। এই যে দেখুন জিলিপির মতো রাস্তা, হিল রোড সরু, দারুণ। এই ম্যাপে দেখুন আর রাস্তাটা দেখুন। উই হ্যাভ কাম টু দ্য কামেং রিভার। এত সুন্দর সেই পাহাড়ি নদী দেখেছিলাম, সেই মূর্তি নদী। আজকে হচ্ছে মে মাসের 23 তারিখ, আর আমরা গুয়াহাটি থেকে চেক আউট করে যাচ্ছি। এখন বাজে সকাল 8টা। আমরা আজকে যাচ্ছি ভালুকপংয়ের উদ্দেশ্যে। এখান থেকে ভালুকপং ওই 242 কিলোমিটার মতো। তো যাওয়ার পথে আমরা কতগুলো জায়গা দেখে যাব, কি কি জায়গা দেখছি সব দেখাবো। তা চলুন জার্নিটা শুরু করা যাক। আর এইটা ছিল কালকে আমাদের গুয়াহাটির হোটেলটা একবার দেখিয়ে দাও। এইটা ছিল আমাদের গুয়াহাটির হোটেল, খুব সুন্দর। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে যেখান থেকে আমরা রাতের খাবার অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে GHY35 ক্যাফে। এই রেস্টুরেন্টটা থেকে আমরা রাতের খাবার অর্ডারটা দিয়েছিলাম। তো আমরা এখন ভালুকপংয়ের উদ্দেশ্যে যাত্রা করছি আর গুয়াহাটি ছেড়ে দিচ্ছি। চলুন যাওয়া যাক। তো আমরা এই হোটেল থেকে চেক আউট করে ভালুকপংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এখন বাজে ঘড়িতে সকাল ঠিক 8টা। আর এখান থেকে প্রথম আমাদের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দির, নানগাঁও। আমরা এখন আছি গুয়াহাটির যে জায়গাটা সেটা হচ্ছে অহমগাঁও। এটা হচ্ছে অহমগাঁওয়ের ভিতরে জায়গা, মেন রোড থেকে ওই 1 কিলোমিটার মতো ভিতরে, একদম প্রপার জায়গায়, NH27-এর খুব কাছে। যারা এরকম রোড ট্রিপ করবেন তাদের পক্ষে আদর্শ, কারণ আপনারা সকালে আবার চেক আউট করে খুব সহজেই হাইওয়েটা পেয়ে যাবেন, কারণ ওই NH27 ধরেই আবার আপনাদের যেতে হবে। আর এই জায়গাটার নাম অহমগাঁও হওয়ার কারণ হচ্ছে, ইতিহাসে জেনে থাকবেন সরাইঘাটের যুদ্ধ বিখ্যাত। মুঘলদের সাথে অহম কিংডমের রাজাদের যুদ্ধ হয়েছিল। মানে মুঘলরা একমাত্র আসাম অবধি আসতে পেরেছিল, অরুণাচল এই পর্যন্ত আসতে পারেনি। অহম কিংডমকে ওরা পরাজিত করতে পারেনি। তা এইখানে যে ব্রহ্মপুত্রর নদীতে এখানে একটা নেভাল ওয়ার হয়েছিল 1761 খ্রিস্টাব্দে অহম কিংডমের সঙ্গে মুঘল সাম্রাজ্যের, এবং মুঘল সাম্রাজ্যের ওদেরকে অর্থাৎ মুঘলদের তাড়িয়ে দিতে ওরা সমর্থ হয়। ওই যে যুদ্ধটা, ওটাই সরাইঘাটের যুদ্ধ নামে পরিচিত। তো সেই নাম অনুসারে এই জায়গাটা সরাইঘাট নামে পরিচিত। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে অহমগাঁও। ওই অহম কিংডম থেকেই এই জায়গাটার নাম অহমগাঁও হয়েছে। ওই যে দেখুন 1 কিলোমিটার মতো এসেই NH27 আমরা কানেক্ট করছি।
সামনে থেকে আমরা ডান দিকে সার্ভিস রোড দিয়ে ব্রিজের তলা দিয়ে টার্ন নিয়ে নেব। তা চলুন আজকে অরুণাচলে এন্টার করব আমরা। তো আমাদের সাথে আপনারাও চলুন অরুণাচল ট্যুরে। Continue on National Highway 27 for 10 kilometers. ন্যাশনাল হাইওয়ে 27-এ উঠে গেলাম আর এই ফ্লাইওভারটা আমরা নিয়ে নিলাম। আমাদের হোটেলটা এই ন্যাশনাল হাইওয়ের কাছে হওয়ায় খুব সুবিধা হয়েছে, টুক করে এসে আমরা কানেক্ট করতে পারছি। আর এইদিকে মেঘালয় রেঞ্জ দেখা যাচ্ছে। 1100 কিলোমিটার গাড়ি চালিয়ে এসে পাহাড়ের দেখা পাওয়া গেল। শোনা, সামনে দেখ পাহাড়, দেখছিস কত বড়, এত বড় আকাশটা, ভালো লাগছে। পাহাড়ে গিয়ে কি দেখবি আজকে? বরফ। গুয়াহাটি প্রপার শহরের মধ্যে আছি। আর সকালবেলা ভালো রকম বৃষ্টি হয়েছে। এই যে দেখুন ডান দিকে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। সকালে একটা ভালো রকম বৃষ্টি হয়েছে, ওই জন্য গাড়িটাকে আর আমার নিজে ধুতে হয়নি জল দিয়ে। জল ছিল, আমাকে শুধু পরিষ্কার করে দিয়ে মিটে গেল কাজ। এত লং পথে ড্রাইভ করলে গাড়িটারও একটু পরিচর্যার দরকার হয়। তা চলুন দেখতে থাকুন ব্লগটা। মেঘালয় রেঞ্জ দেখে নিন গুয়াহাটি থেকে, দারুণ লাগছে। রাস্তাঘাট দুর্দান্ত, আর সকালবেলা রাস্তাঘাট ফাঁকা। আমাদের কলকাতায় এরকম কল্পনাই করা যায় না। ওই যে শিলং 88 কিলোমিটার, জোরহাট নাকি জোড়াবাট 9 কিলোমিটার, আর আসাম মেঘালয় এই পুরো এরিয়াটা আপনার Keep right to take ফরেস্ট the এরিয়া। গাছপালার অভাব নেই আর অক্সিজেনেরও অভাব নেই। তবু আমরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসেছি, সেটা অবশ্য অরুণাচল প্রদেশের জন্য। তাওয়াং থেকে যখন আমরা যাব বুমলা পাস, ওটা হচ্ছে প্রিকশন। সব কিছু শেয়ার করব আপনাদের সাথে, দেখতে থাকুন। Keep right to take আপনাদের the জানিয়ে দিই, গুয়াহাটি থেকে আপনারা শিলং অর্থাৎ মেঘালয় ট্যুরও করতে পারেন। এই দিকেই দেখাচ্ছে ডিব্রুগড় 443 কিলোমিটার। শিলং এখান থেকে ওই 95 থেকে 100 কিলোমিটার মতো ডিস্টেন্স। আমরা একদম মানে মেঘালয় আর আসামের বর্ডারে আছি। আমরা কালকে যেখানে হোমস্টেতে ছিলাম ওখান থেকে দেখছিলাম, মানে 15 কিলোমিটার গেলেই হচ্ছে মেঘালয় পড়ে যাচ্ছে, মানে একদম বাউন্ডারি লাইনে। তো যারা মেঘালয় ট্যুর করতে চান তাদের এখান থেকে সুবিধা হবে, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন। কিন্তু আমরা তো যাব অরুণাচল, আর অরুণাচল বর্ডার শুরু হচ্ছে আপনার এদিক থেকে ভালুকপং, আর আরেকটা দিকে আপনারা যেতে পারেন, সেটা হচ্ছে ভৈরবকুণ্ড, যেটা শেরগাঁও হয়ে যাচ্ছে। তবে ওইদিকে রাস্তাটা বেশি স্টিপ বলে অ্যাক্লিমেটাইজেশনের সুবিধার জন্য আমরা এই দিকটা নিচ্ছি। এই যে দেখুন হিল রোড শুরু। দারুণ, এই ম্যাপে দেখুন আর রাস্তাটা দেখুন। ধরো ধরো, 1100 কিলোমিটার আসার পরে হিল রোড শুরু। ওয়াও, এইসব রোডে তো ডিজেল গাড়ির কিছু মালুমই হচ্ছে না, এফোর্টলেসলি উঠছে, এফোর্টলেসলি। না না, এটা একটুখানি ঘাট সেকশন টাইপের, এটা অ্যাকচুয়ালি হিলি রোড নয়। কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল রাস্তার ধারে, ও দারুণ। প্রচুর কৃষ্ণচূড়া দুদিকেই।
গুয়াহাটি শহরের মধ্যে থেকে যতক্ষণ না বেরোচ্ছি একটুখানি গাড়ির চাপ বেশি থাকবে, তারপরে শহরটা ছেড়ে বেরিয়ে গেলে তারপরে চাপটা কমে যাবে। আগে তো অরুণাচল ট্যুরে লোকে এসেছে শুনলেই ভাবতাম বাবা অত দূর, মানে ফ্লাইটে যায়, ট্রেনে কতক্ষণ ধরে যেতে হয়, মানে বাই পাবলিক ট্রান্সপোর্টেই এরকম ফিলিং আসতো। আর আজকে আমরা নিজেরা ড্রাইভ করে চলে আসলাম গুয়াহাটি। অভ্যাস, ইচ্ছা শক্তি, এটাই হচ্ছে আসল। এখান থেকে আর 80 কিলোমিটার শিলং, আর নানগাঁও হচ্ছে 112 কিলোমিটার। ওই ডান দিক সামনের মোড় থেকে ডান দিকে ঢুকে যেতে হবে। এই যে লরিগুলো ঢুকছে, এই যে দেখুন ফ্লাইওভার, ওটা আসার জন্য। এই যে ওয়ে টু শিলং, Continue on National Highway এই যে, 27 এইটা। for 11 kilometers. আর আমরা সোজা চলে যাচ্ছি। পাহাড়ি রাস্তায় ডবল লেন, ভাবা যায়? এই প্রথম চালাচ্ছি পাহাড়ি রাস্তায় ডবল লেন। ওই কিলোমিটার 5 একটু ঘাট সেকশন ছিল, হিলি রোড, তারপরে আবার এই প্লেনে নেমে আসলাম। কিন্তু রাস্তার সৌন্দর্য কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে। আর এত কৃষ্ণচূড়া গাছ, ওহ ফাটাফাটি। নানগাঁও এখান থেকে 108, এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল 10:29। তো আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো কোনো একটা জায়গায়। কোথায় কি ব্রেকফাস্ট করছি সব শেয়ার করব। তা চলুন আমাদের সাথে আপনারাও উপভোগ করুন বিউটিফুল গুয়াহাটি। হাতি, তুমি কেমন আছো? হাতি এলবে কেন আগে গ্রামের দিকে কত হাতি আসতো এখন? হাতি চড়ে যাচ্ছে, হ্যাঁ, হাতি করে সব হাতি চড়ে লোক যাচ্ছে, রাজা মহারাজা। আমরা একবার ভাবলাম আহোম সাম্রাজ্যের কেউ যাচ্ছে নাকি আবার। তো আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা, এই পথেও টোল প্লাজা আছে। এখানে একটা জিনিস দেখলাম, টোল প্লাজা অপারেট করছে সব মহিলারা, এখানকার স্থানীয় মহিলারা। মানে এর আগে এইটা প্রথম দেখলাম এখানে। ভালো, কর্মসংস্থানের একটা ভালো উপায়। ইন্ডিয়ার অন্যান্য জায়গার থেকে নর্থ ইস্ট ইন্ডিয়ার কানেক্টিভিটি যেহেতু অনেকটাই কঠিন বলা যেতে পারে, যে সেই শিলিগুড়ি হয়ে আসতে হবে। তাছাড়া বাংলাদেশটা যেহেতু আমাদের না, সেজন্য এই নর্থ ইস্ট ইন্ডিয়ায় কোনো সমুদ্র বন্দর নেই। এই সমস্ত কারণে এত সুন্দর প্রাকৃতিক শোভা থাকা সত্ত্বেও বা অন্যান্য ফেসিলিটি থাকা সত্ত্বেও শুধুমাত্র যোগাযোগের কারণে এখানে বড়সড় কোনো ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি। সেজন্য এখানকার ছেলে মেয়েদের কর্মসংস্থান এখানে সেরকম সুযোগ নেই। In 400 সবাইকেই meters, আবার keep right to take the অন্যান্য flyover. রাজ্যে যেতে হয়। এটাই এখানকার যা একমাত্র নেগেটিভ পয়েন্ট। তো এদের ট্যুরিজম, অরুণাচল, আসাম ট্যুরিজমের ওপরে অনেকটা Keep right to take the নির্ভরশীল flyover. এবং দারুণ দারুণ জায়গা। তা আপনারা অবশ্যই অরুণাচল, Continue on আসাম National Highway এগুলো 27 আসবেন for একবার। 91 kilometers. অন্তত নর্থ ইস্ট ইন্ডিয়াটা একটু আন্ডার রেটেড, মানে অসাধারণ সুন্দর, আসলে ভুলতে পারবেন না। আমরা তো এখনো পৌঁছালাম না অরুণাচল, তাতেই গুয়াহাটি থেকে যা সিন আমরা দেখছি দারুণ লাগে। কি সুন্দর রাস্তাটা দেখুন, ও দারুণ। তাহলে মেশিন কিছু নেই খাবো। আর এখানে বাম্পারগুলো আমাদের যেমন বাম্পার অ্যাহেড বা স্পিড ব্রেকার অ্যাহেড দেওয়া থাকে, এখানে লেখা ট্রাফিক কালমিং অ্যাহেড, ট্রাফিককে শান্ত করার ব্যবস্থা। আর এই চা গাছ, দার্জিলিং যেমন চায়ের জন্য বিখ্যাত, তেমনি আসামের চাও কিন্তু দার্জিলিংয়ের পরের স্থানটা আসামের।
আমরা একটা জায়গায় ব্রেকফাস্টের জন্য গেলাম, সেখানে বললো এখনও তৈরি হয়নি, রেডি হয়নি। তো যাচ্ছি আমরা এগিয়ে ভালুকপংয়ের দিকে আর খুঁজছি রেস্টুরেন্ট। নর্মালি এদিকে সব গুয়াহাটি স্টেশন থেকে, তারপরে গুয়াহাটি এয়ারপোর্ট থেকে সব পিক আপ করে অরুণাচলের দিকে যাত্রা করে, ভালুকপং বা আপনার শেরগাঁওয়ের ওদিকে। তো সব রেস্টুরেন্ট খুলতে খুলতে 10টা বাজিয়ে দেয়। মিসিং কিচেন বলে একটা কিচেন অ্যাহেড বলছে, দেখা যাক মিসিং কিচেনটাকে আমরা ধরতে পারি কিনা। নানগাঁও এখান থেকে 86 কিলোমিটার। আমরা প্রথমে যাচ্ছি নানগাঁওয়ের মহামৃত্যুঞ্জয় টেম্পল, 126 ফুট উঁচু শিবলিঙ্গ, সেটা দেখতে। এখান থেকে কাজিরাঙ্গা 167, তিনসুকিয়া 438, ডিব্রুগড় 392। দ্য রোডস ইন আসাম আর আসাম। তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। এই যে মিসিং কিচেন বলছিলাম, এই হচ্ছে মিসিং কিচেন। এই যে অসমীয়া ভাষায় লেখা দেখুন কীরকম, এই দেখুন মিসিং দন্তস্বটাকে এরা চ লেখে, মিচিং কিট চেন, কিচেনটাকে কিট চেন, পুরো একদম পিওর বঙ্গানুবাদ। তবে দেখে বোঝা যাচ্ছে বাংলার সাথে অনেক মিল আছে, ম্যাক্সিমাম 90% মিল আছে। আর নিচে তো ইংরাজিগুলো লিখে দিয়েছে, ওইগুলো দেখে মোটামুটি শিখে নেওয়া যাচ্ছে তাড়াতাড়ি। তো ওপরটায় যেতে হবে। তা চলুন মিসিং কিচেনটা আপনাদের দেখাই। বিশাল বড় রেস্টুরেন্ট। দেখুন মানে বিশাল ব্যাপার, মানে পুরো গ্র্যান্ড ব্যাপার স্যাপার। মানে আমরা যত জায়গায় ব্রেকফাস্ট করেছি, মানে এত সুন্দর জায়গায় ব্রেকফাস্ট এই প্রথম। তা চলুন দেখা যাক খাবার দাবার এরকম কেমন, আর খাবারের দামই বা কেমন, সব কিছু শেয়ার করব। তা মিসিং কিচেনে আমরা আর মিস করিনি, ব্রেকফাস্টটা এখানেই করে নিচ্ছি। তো আমরা এখন মিসিং কিচেনে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আছে এই রুটি, প্লেন রুটি 3টে, আর হচ্ছে এটা হচ্ছে একটা ঘুগনি টাইপের আলু ভাজা, আর এটা ক্ষীর। এটা হচ্ছে 150 টাকা রুটির আর কি, ব্রেকফাস্ট মিল বলতে পারেন। মানে যেরকম রেস্টুরেন্ট সেই অনুযায়ী দামটাও রয়েছে। 150 টাকায় 2-3 জনের ব্রেকফাস্ট হয়ে যায় অন্য জায়গায়। তা যাই হোক, এরকম অ্যাম্বিয়েন্স এই প্রথম খাবার, বেড়াতে আসলে মাঝে মাঝে এই কম বেশি হয়েই যায়। তো চলুন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেওয়া যাক, তারপরে আবার দেখা হবে। তাই মিসিং কিচেন থেকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। এরপরে আমরা ভালুকপংয়ের দিকে যাত্রা শুরু করছি। আমাদের নেক্সট স্টপ হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দির। তা মিসিং কিচেন সম্পর্কে একটাই কথা বলবো, ডোন্ট মিস ইট। কি সুন্দর লাগছে এই জায়গাটা। আমরা নগাঁও থেকে আর 44 কিলোমিটার দূরে আছি। 44 কিলোমিটার 44 মিনিট লাগবে। 11:27 অ্যারাইভাল টাইম দেখাচ্ছে। দ্য রোডস ইন আসাম আর আসাম। দেখুন শুধু ফুলের বাহার দেখুন রাস্তায়, অসাধারণ। আর একটা জিনিস দেখলাম, এখানে প্রচুর নার্সারি, 2-3 কিলোমিটার অন্তর অন্তর বিভিন্ন নার্সারি। মানে এখানকার লোকজন, মানে এখানে তো ন্যাচারালি তো সবুজ জায়গা, বন অঞ্চল, আর লোকজনও ফুল খুব ভালোবাসে, গাছপালা ভালোবাসে, সেটা দেখেই বোঝা যায়। নাহলে এখানে রাস্তার ধারে গাছগুলোকে এত সুন্দর করে লাগিয়েছে, আমাদের ওখানে লোকজন শখ করে বাড়িতে লাগায় এরকম করে। কালকে আমরা কাজিরাঙা সাফারি করব কিনা একবার ভাবছিলাম, তাই ওয়েবসাইটটা চেক করছিলাম। আজকে আবার একটু আগে ফোন করেছিল, তা বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি ভাবলাম হয়তো কাজিরাঙা সাফারি বন্ধ। আজকে ফোন করে বলছে 28শে মে অবধি কাজিরাঙা সাফারি খোলা থাকবে। তা আপনারা যারা এই সময় আসছেন
তাদেরকে জানিয়ে রাখলাম কাজিরাঙা সাফারি করলে করতে পারেন। আমাদের তো আজকে আর টাইম হবে না, ওখানে স্লট আছে 10টা থেকে 12টা আর 2টো থেকে 4টে। এখন ওখানে অনেকগুলো জোন আছে, 4টে জোন রয়েছে, তার মধ্যে সেন্ট্রাল জোন, ইস্টার্ন, ওয়েস্টার্ন আর বুড়া পাহাড় জোন। তা আমরা যেদিকে যাচ্ছি অর্থাৎ তেজপুর হয়ে যে আমরা যাব আজকে ভালুকপং, তা তেজপুরের সাইডে যেটা জোন সেটা হচ্ছে বুড়া পাহাড় জোন। তো বুড়া পাহাড় জোনে একটু চার্জটা বেশি। আর বুড়া পাহাড় জোনে বলে দিচ্ছি, হাতির পিঠের সাফারিটা কিন্তু বুড়া পাহাড় জোনে অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র জিপ সাফারি অ্যাভেলেবেল। তো আপনারা ওই kaziranga-safari.com এই ওয়েবসাইটটা থেকে চেক করে নিতে পারেন। এটা আজকের দিনে আমাদের 2 নম্বর টোল প্লাজা। ভালুকপং যাওয়ার পথে সেকেন্ড টোল প্লাজা। স্ক্যানার নিয়ে ম্যানুয়ালি স্ক্যান করলো, ক্যামেরা মনে হয় খারাপ রয়েছে। মহামৃত্যুঞ্জয় মন্দির, নগাঁও, 30 কিলোমিটার। রাস্তা অসাধারণ সুন্দর। এই বাঁ দিক দিয়ে নগাঁও টাউন চলে যাচ্ছে, আর আমরা এই ফ্লাইওভারটা নিয়ে নিলাম। এই যে দেখুন, আর 12 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। 8.2 কিলোমিটার গিয়ে আবার ইউটার্ন নিতে হবে, কারণ মহামৃত্যুঞ্জয় টেম্পলটা পড়বে আমাদের ডান দিকে, অর্থাৎ গুয়াহাটি যাওয়ার দিকে, কারণ এই দিকে ডিভাইডার নেই। ওই জন্য আর একটু এক্সট্রা সামনে গিয়ে আবার ইউটার্ন নিয়ে ওই দিকে আসতে হবে, অর্থাৎ আমাদের ডান সাইডে যেতে হবে। তা আজকের দিনে আমাদের ভালুকপং যাওয়ার রুটটা আপনাদের বলে দিই। ভালুকপং আমরা যাব তেজপুর হয়ে। তার আগে আমরা নগাঁওতে মহামৃত্যুঞ্জয় টেম্পলটা দেখে নামেরি টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্য দিয়ে 12 মাইল ভিউ পয়েন্ট অর্থাৎ কামেং রিভার ভিউ পয়েন্ট ওটা দেখে আমরা তারপরে ভালুকপংয়ে ঢুকবো। তা কামেং রিভার হচ্ছে ব্রহ্মপুত্রের একটি উপনদী, যেটা একটা পাহাড়ি নদী, খুবই খরস্রোতা, যেটা অরুণাচলের একটা মেন নদী। তো ওখানে একটা রাফটিং পয়েন্টও আছে, যেমন সেই তিস্তায় রাফটিং করা যায়। তারপরে আপনারা মানালিতেও দেখেছেন রাফটিং করার যেরকম ব্যবস্থা আছে, এখানেও রাফটিংয়ের ব্যবস্থা আছে, একটা রাফটিং পয়েন্ট আছে, সেটা দেখাবো আপনাদের। চলুন। বোতলে করে অক্সিজেন নিয়ে এসেছি, কিন্তু এখনকার পরিবেশ দেখে বোঝাই যাচ্ছে না যে অক্সিজেনও প্রয়োজন হতে পারে। এখন শুধু শ্বাস ভরে অক্সিজেন। সামনে 700 মিটারে ইউটার্ন। In 600 meters, make a continue on National Highway 127 for 1 kilometer. এবার এই 1 কিলোমিটার মতো গিয়ে এই বাঁ দিকে ঢুকে যেতে হবে, লেফটে ঢুকে যেতে হবে। এই Continue মহামৃত্যুঞ্জয়। on Mahamrityunjay Temple Road for 1.5 kilometers. এই হলো মহামৃত্যুঞ্জয় টেম্পল, নগাঁও। বিশাল। তো এই হলো আসামের নগাঁওয়ে অবস্থিত মহামৃত্যুঞ্জয় টেম্পল, 126 ফুট উঁচু শিবলিঙ্গ। দারুণ লাগছে। এই সাইড দিয়ে এন্ট্রি, পুরো নিচে আবার প্রবেশ করা যায়। তা চলুন। মহামৃত্যুঞ্জয় মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। আজকে ওভারকাস্ট কন্ডিশন, তার জন্য একটু অন্ধকার অন্ধকার হয়তো লাগছে।
কিন্তু আমাদের ঘুরতে খুব ভালো লাগছে এই গরমে। মে মাসে আজকে 23 তারিখ, নাহলে এখানে খালি পায়ে হাঁটাই অসম্ভব হয়ে যেত। রোদ নেই, পা পুড়ে যাচ্ছে না, তাই ঘুরতে খুব ভালো লাগছে, যেটা বলছিলাম। এই যে দেখুন এদের ভাষায় কি লেখা, যত পরিষ্কার তাতেই সংস্কার, আহক আমি সকলেরে মিলি স্বচ্ছতা বজায় রাখো। এই যে এটা হচ্ছে র, আমাদের যেটা র এটা হচ্ছে ব। মাথাটা একটু সরু করতে হবে। কত সব কিছু আমরা নাও করতে হ্যাঁ, পুরো এরিয়াটা দেখুন। ওই যে শিবলিঙ্গের এইখানে দরজা রয়েছে, এখান দিয়ে প্রবেশ করা যাবে ভিতরে। আর আজকের ওয়েদারটা তো সেই, ঘোরার জন্য একেবারে পারফেক্ট ওয়েদার। তো চলুন আপনাদের ভিতরটাই নিয়ে যাই। অনেকে যারা গুয়াহাটি থেকে ভালুকপং যাওয়ার পথে দেখেছি যে এইটা মিস করে যায়। হয়তো যারা প্যাকেজ ট্যুরে যায় তাদের ক্ষেত্রে এটা দেখিয়ে নিয়ে যায়, কিন্তু যারা নিজেদের উদ্যোগে যায়, অর্থাৎ বেশিরভাগ রোড ট্রিপ করে, অনেকে হয়তো এটা জানে না বা এটাকে মিস করে যায়। কিন্তু আপনারা যারা নিজেরা রোড ট্রিপ করতে চান গুয়াহাটি থেকে ভালুকপং, এই নগাঁওয়ের মহামৃত্যুঞ্জয় টেম্পল একদমই কিন্তু মিস করবেন না, তাহলে একটা খুব সুন্দর জিনিস মিস করে যাবেন। তো চলুন এবার আমরা ভিতরে ঢুকে ভিতরটা দেখাই। হর হর মহাদেব, বলো হর হর মহাদেব। ভিতরে ঢুকো না বাবা। তা নগাঁওয়ের এখানে এখন বাজে 12টা। আপনাদের বলে দিই এই মন্দির কিন্তু 12টার সময় বন্ধ হয়ে যায়, আবার খুলবে 1:30টার সময়, 2টোর দিকে খুলবে। গুগলে দেখাচ্ছে 12:30 অবধি খোলা থাকে, কিন্তু 12টায় কিন্তু বন্ধ হয়ে যায়। ভিতরে আপনারা ঢুকতে পারবেন না, ওই বাইরে থেকে দেখে চলে যেতে হবে। যদি আসেন গুয়াহাটি থেকে চেষ্টা করবেন যে 12টার মধ্যে এখানে চলে আসতে। আর অবশ্যই গুয়াহাটি থেকে ভালুকপং বা কাজিরাঙা যেখানেই যান না কেন, যাওয়ার পথে এই মন্দিরটা কিন্তু একবার দেখে যাবেন। কেমন লাগলো তোমাদের মন্দির? খুব সুন্দর, ফাটাফাটি, খুব ভালো লাগছে। আর সোনা বাবা এখানে পায়রাগুলো দেখেছে, ও পায়রা ধরতে গেছে। তা আমরা আবার এখান থেকে স্টার্ট করি। এখান থেকে আমরা তেজপুর হয়ে ব্রহ্মপুত্র পেরিয়ে ওদিকে নামেরি টাইগার রিজার্ভ হয়ে ভালুকপংয়ে যাব। তা চলুন এবার ফেরা যাক। মৃত্যুঞ্জয় টেম্পল থেকে বেরিয়ে বা টেম্পলের ভেতরে ঢোকার আগে বলতে পারেন এই গেট, আর গেটের উল্টো দিকে এখানে প্রচুর দোকানপাট রয়েছে, এখান থেকে পুজোর সামগ্রী কিনতে পারেন। আর পার্কিংয়ের এখানে অভাব নেই, এখানেও পার্কিং আছে, দেখছেন ওই সামনেও অনেকগুলো পার্কিং আছে। আমাদের একদম সামনে ওখানে একটা জায়গায় লেখা ছিল ফ্রি পার্কিং। আমরা ভাবলাম হয়তো মন্দিরেরই পার্কিং, আমরা ফ্রি পার্কিং থেকে ওখানে পার্কিং করলাম। তারপরে দেখলাম যে ওখান থেকে পূজার সামগ্রী কিনতে হবে, সেই জন্য আর কি ফ্রি পার্কিং। তো আপনাদের বলে দিই, প্রথম দিকে রাখার কোনো দরকার নেই। এই সামনেও একদম মন্দিরের কাছে এটাও ফ্রি পার্কিং, গভর্নমেন্টেরই পার্কিং।
আপনারা এসে এখানেও রাখতে পারেন। হ্যাঁ, তবে যদি পূজার সামগ্রী কিনতেই হয় তাহলে ওখানে রাখতে পারেন, তবে আমি বলবো সামনে রাখুন, অত দূর হেঁটে আসার কোনো দরকার নেই। এখানে বড় পার্কিং রয়েছে। ওই যে যেটা বলছিলাম আপনাদের, এই যে ঢোকার মুখেই প্রথমেই যে ফ্রি পার্কিং বলে লেখা, যে এইটা, এখানে দেখুন পার্কিংয়ের অ্যাম্পেল স্পেস রয়েছে, এখানে রাখতে পারেন, তবে হেঁটে যেতে হবে একটু, এই আর কি। এই আমাদের গাড়ি এখানে পার্ক করা রয়েছে। তো এবারে গাড়িতে ওঠা যাক। বৃষ্টি একটুখানি হলো, তারপর আবার বন্ধ হয়ে গেছে, কিন্তু মেঘের যে অবস্থা, হবে আবার ঢালবে। আমরা এখন এগিয়ে চলেছি ভালুকপংয়ের দিকে। এবার ন্যাশনাল হাইওয়ে 127 ছেড়ে দিয়ে, অর্থাৎ এশিয়ান হাইওয়ে 1 ছেড়ে দিয়ে আমাদের এবার বাঁ দিকে ঢুকে যেতে Turn হবে। left onto National Highway 715. ন্যাশনাল হাইওয়ে 715 তেজপুরের দিকে। আর ওই সোজা বেরিয়ে যাচ্ছে কাজিরাঙা। এই জায়গাটা মনে রাখুন, ওই ফ্লাইওভার দিয়ে নর্মালি যেতে হয়, কিন্তু রাস্তাটা বন্ধ, তাই আমরা নিচ দিয়ে যাচ্ছি। ওই Continue on National Highway 715 ডান দিকে for কাজিরাঙা 17 বেরিয়ে যাচ্ছে, kilometers. আর এইদিকে আমরা বাঁ দিকে টার্ন নিলাম। এইদিকে হচ্ছে তেজপুর। তেজপুর হয়ে আমরা চলে যাব ভালুকপং। সামনেই আছে কলং নদী। এখান থেকে 67 কিলোমিটার, 12 মাইল ভিউ পয়েন্ট, যেটা কামেং রিভার ভিউ পয়েন্ট, যেটা ওই 1 ঘন্টা 17 মিনিট মতো লাগবে দেখাচ্ছে। আর বৃষ্টি শুরু হয়েছে, তার মানে আসামে বর্ষা ঢুকে গেছে। ওই যে তেজপুর সোজা, আসামে বর্ষা ঢুকে গেছে। অরুণাচলেও দেখছিলাম ওয়েদার ফোরকাস্টে, দিরাং, তাওয়াং সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। তো আমরা এই ভ্রমণের পরে বৃষ্টি নিয়ে কলকাতায় ফিরব। তেজপুর 23 কিলোমিটার। তো আপনাদের বলে রাখি যে গুয়াহাটি থেকে আপনারা দুটো পথে ঢুকতে পারেন অরুণাচলে। একটা হচ্ছে রাস্তার সৌন্দর্য আগের মতোই রয়েছে এবং কন্ডিশনও অত্যন্ত সুন্দর, একদম টপ নচ, মাখনের মতো রাস্তা, মাখন। এই আমরা আবার ব্রহ্মপুত্র নদটা পেরোচ্ছি। ব্রহ্মপুত্র নদের ওপর ব্রিজ পার হয়ে আমরা ভালুকপংয়ের দিকে প্রবেশ করছি। এই ব্রিজটা সম্পর্কে বলি আপনাদের। এই ব্রিজটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এর ওপর দিয়ে 100-150 টন ওজনের ট্যাঙ্কও চলে যেতে পারে। মানে চায়নার সাথে যুদ্ধেও বা যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে যে কোনো মিলিটারি ইকুইপমেন্ট যাতে আপনার অরুণাচল প্রদেশে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ চায়না বর্ডারে নিয়ে যাওয়া যায়, তার জন্য এই ব্রিজটা সেইভাবেই স্ট্রংলি তৈরি করা হয়েছে ব্রহ্মপুত্র নদীর ওপর। কি বিশাল ব্রিজটা দেখুন, যাওয়ার জন্য এইটা আর আসার জন্য এইটা পাশে। আর বিদ্যুৎ সংযোগ অরুণাচল প্রদেশে নিয়ে যাওয়ার জন্য দেখুন ব্রহ্মপুত্র নদী পার করেছে কিভাবে, দেখুন। কি বিশাল চওড়া এখানে ব্রহ্মপুত্র, ভীষণ সুন্দর। তো আপনারাও আমাদের সাথে উপভোগ করছেন আধুনিক ভারতের ইঞ্জিনিয়ারিং মার্বেল। সোনা বাবাকে সানরুফ দিয়ে বেরোতে দেওয়া হয়নি, তাই রাগ করেছিল। না, সানরুফ দিয়ে বেরিয়ে ভালো লেগেছে? একটু বলো, কথা বলো, ভালো লেগেছে তো? আর রাগ নেই তো? ঠিক আছে, চলো। সানরুফ দিয়ে বেরিয়ে এই পাহাড়ের মজা উপভোগ করার এটা আলাদা এক্সপিরিয়েন্স, কিন্তু চালকের কোনো সুযোগ নেই। এখন পরিবেশ ঠান্ডা হয়ে গেছে, এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দেখুন অরুণাচলের দিকে যত যাচ্ছি, এইবার বাড়ি ঘরের স্ট্রাকচারগুলো দেখবেন একটু পরিবর্তন হবে।
ফ্যামিলি রেস্টুরেন্ট একটা, এটাই কি দাঁড়ালে হতো। তো এখন বাজে 1:30 আর আমরা লাঞ্চ করবার জন্য দাঁড়ালাম। ব্রহ্মপুত্র নদীর ব্রিজটা পেরোবার পরে ওই 2 কিলোমিটার আসার পরে এই একটা ধাবা পেলাম। আর আমরা ভালুকপংয়ের দিকে যাচ্ছি। ভালুকপং ঢোকার আগে সেরকম ভালো হোটেল বা ধাবা আছে কি না জানি না। তা আগে এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই এখানেই দাঁড়িয়ে পড়েছে। এই দেখুন ভারত পেট্রোলিয়াম একটা পাম্প রয়েছে সেখানে, মানে প্রচুর ট্যুরিস্ট গাড়ি সব এসেছে। দেখুন এখানে, এইখানে আমাদের গাড়িটা পার্ক করলাম এবং বানকাহি হোটেল, সমস্ত ট্যুরিস্ট গাড়িগুলো এখানে আসছে। তা ভিতরটা আপনাদের দেখাই, চলুন। সুন্দর করে সাজানো হোটেলটা, দেখুন রিসেপশন। এই টেবিলটায় আমরা বসেছি, ভালোই। এখানে অসমিয়া ভেজ থালি 120 টাকা করে প্লেট। হলো যে দু রকম ডাল থাকবে, ভাজা থাকবে, একটা তরকারি থাকবে, চাটনি পাঁপড় এগুলো থাকবে। আর টক দই হচ্ছে 20 টাকা করে প্লেট। খাওয়ার পরে আমরা টক দই দিতে বলেছি, এবার খাবারটা দিক, তারপরে আলটিমেটলি কী কী থাকছে সেটা দেখাবো। তো দেখুন এবার ভেজ থালিতে কি কি আছে। এটা হচ্ছে অসমিয়া থালি, ভেজ অসমিয়া থালি। কি কি আছে দেখুন। এটা আমাদের ওখানে সেই যে বেগুনি, সেটা পাঁপড়, ভাত, স্যালাড, এটা হচ্ছে পাতিলেবু, 2 রকম ডাল বললো, তরকারি একটা, এটা কিসের তরকারি, সয়াবিনের তরকারি। আর এটা হচ্ছে সেই আমরা কুঁদলি বলি যেটা, সেইটা ভাজা। এটা একটা শাক, আর এটা হচ্ছে আলু দিয়ে একটা তরকারি, আলু ভাতে, 2 রকম চাটনি। এই পুরোটা হচ্ছে 120 টাকা। তো যথেষ্ট ভালো, 120 টাকার ভেজ থালি। আমরা তো 150 টাকার মানে ব্রেকফাস্ট খেয়ে আসলাম, আর লাঞ্চ হচ্ছে 120 টাকা। তো ঠিকই আছে, চলুন খাওয়া যাক। খিদে পেয়েছে খুব। খাওয়ার পরে খাওয়ার কোয়ালিটি কেমন কি ছিল সব কিছু শেয়ার করব। For 1 kilometer. এই সার্ভিস রোড দিয়ে চলে গেলে বাঁদিকে তেজপুর আর 5 কিলোমিটার। আর আমরা সোজা ফ্লাইওভারটা নিয়ে নিলাম। আমরা এগিয়ে চলেছি ভালুকপংয়ের দিকে। এখন বাজে দুপুর 2:30 আর 49 কিলোমিটার হচ্ছে এখান থেকে 12 মাইল কামেং রিভার ভিউ পয়েন্ট। 3:30 এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল দেখাচ্ছে। In 600 meters, keep right রাস্তাঘাট to continue অত্যন্ত on সুন্দর। National Highway 15. আমরা লাঞ্চ করলাম যে ধাবাটায়, এই ধাবাটার খাবার দাবার খুব সুন্দর ছিল। অসমিয়া থালি, আর চালগুলো এত সুন্দর মিহি ছিল, দারুণ মিহি চাল। আর কত তরকারি দিয়েছে, এত তরকারি দিয়েছে খেয়ে পারা যাচ্ছে না। 2 রকমের ডাল, আবার একটা সেই তরকা ডালও দিয়েছে, তাই না? আর 20 টাকার দইটাও দারুণ ছিল। ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দিয়ে এবার আমরা বাঁ দিকে একটা রাস্তায় ঢুকলাম। এটা হচ্ছে সিঙ্গেল লেন। প্রথমে একটু আমাদের সন্দেহ হয়েছিল যে ভুল পথে চলে এলাম নাকি, পুরো ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দিতে হলো। প্রধানমন্ত্রী গ্রাম তারপরে আবার জিজ্ঞেস করে দেখলাম না, এই পথটাই বলছে সবাই। তা ওই রোডটা চলে যাচ্ছে আবার আসামের অন্য দিকে চলে যাচ্ছে, আর এইটা চলে যাচ্ছে ভালুকপংয়ের দিকে। তো এই পথটা নিয়ে নিলাম। এখান থেকে আর 42 কিলোমিটার দেখাচ্ছে। আমরা এখানে সেট করেছি 12 মাইল ভিউ পয়েন্ট, কামেং রিভার ভিউ পয়েন্টটা সেট করেছি। তো চলুন দেখা যাক। রাস্তা তো এখন ভালো, আর গাছের শেড তো রয়েইছে। এটা তো এখানকার ক্যারেক্টারিস্টিক্স হয়ে গেছে রাস্তার। বাম্পার রয়েছে আবার এই রাস্তায়। ভালুকপং ঢোকার আগে 12 মাইল ভিউ পয়েন্ট থেকে 25 কিলোমিটার আগে অসম টি এস্টেট, আদ্যাবাড়ি টি এস্টেট।
হাতগুলো আমি একটু ভিডিও করি। কালিম্পং থেকে আর 30 কিলোমিটার দূরে আছি, আর 22 কিলোমিটার দূর 12 মাইল কামেং রিভার ভিউ পয়েন্ট অর্থাৎ রাফটিং পয়েন্ট। আর এখান থেকেই শুরু হলো বিআরওর রাস্তা। এই যে দেখুন বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশন, আর্মি দ্বারা কন্ট্রোলড। এইবার রাস্তার লেভেলই আলাদা হবে। আমরা যখন লাভা গিয়েছিলাম, লাভা রোডটাও দারুণ লেগেছিল। তারপরে যে এখন ওই যে লুপ ব্রিজ, বাগড়াকোটের লুপ ব্রিজ হয়েছে, এই লুপ ব্রিজ সব কিছু বিআরও তৈরি করেছে। বিআরওর দৌলতেই আজকে একদম শেষ সীমানা অবধি, একদম সেলা পাস বুমলা পাস অবধি এইরকম চওড়া, এর থেকে ডবল চওড়া রাস্তা হয়ে গেছে। এই রেল লাইনগুলো খুব আসছে, কত যে রেল লাইন পেরোলাম। আর ওই যে দূরে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে হালকা হালকা। আমরা এবার প্রবেশ করতে চলেছি নামেরি টাইগার রিজার্ভ ফরেস্ট। এই যে দেখুন নামেরি টাইগার রিজার্ভ ফরেস্ট, সেভ ফরেস্ট ওয়াইল্ড লাইফ, ড্রাইভ স্লোলি। এখান থেকে খুব, যখন যাবেন আপনারা আস্তে আস্তে ড্রাইভ করবেন। এই সময় বাঘ বেরোয় কিন্তু যদি ভাগ্য ভালো থাকে বা ভাগ্য খারাপ থাকে বাঘ দেখতে পাওয়া যাবে। ওরে বাবা, এ তো সুন্দরবনের মতো বিশাল গভীর। এদিকে দেখুন যতদূর চোখ যাচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না, এদিকেও তাই। তো দেখুন আমাদের সাথে আপনারাও নামেরি টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্য দিয়ে এই অসাধারণ সুন্দর ড্রাইভটাকে এনজয় করুন। আর রাস্তা পুরো মনে হচ্ছে নতুন বানিয়েছে একদম, পিচ তো মনে হচ্ছে কদিন আগেই পড়েছে। এই তো এটাই তো কামেং রিভার ভিউ পয়েন্ট। চলে এলাম আমরা। তাই এই হচ্ছে কামেং রিভার ভিউ পয়েন্ট। এটাই হচ্ছে কামেং রিভার ভিউ পয়েন্ট বা রাফটিং পয়েন্ট, এবং এখানে লোকজন পিকনিকও করতে আসে। পিকনিক স্পটও এটা। ওই যে দেখুন সব গাড়ি ভর্তি। যারাই ভালুকপং যায়, ভালুকপং যাওয়ার পথে এখানে একবার দর্শন দিয়ে যায়। আপনারা রিভার বেডে এখানে এই সাইড দিয়ে নামতেও পারবেন। এই যে আমাদের গাড়িটা এখানে পার্ক করা রয়েছে, পার্কিং করে আমরা এখন নামছি। We have come to the Kameng River. এত সুন্দর সেই পাহাড়ি নদী দেখেছিলাম, সেই মূর্তি নদী, তারপরে এই একটা পাহাড়ি নদী দেখলাম আবার, এবং রিভার বেডে নামলাম। অসাধারণ সুন্দর কামেং রিভার। মা আবার মাথায় জল নিচ্ছে, গঙ্গা জল মনে করে। হ্যাঁ, ব্রহ্মপুত্র পবিত্র, চীনাদের কাছে ব্রহ্মপুত্র। সোনা বাবাও নামার চেষ্টা করছে। অসাধারণ, কি সুন্দর লাগছে নদীটা। আর এই অসাধারণ সুন্দর এই কামেং রিভার আমাদের অরুণাচলে প্রবেশের পথে স্বাগত জানাচ্ছে। এখানে কিন্তু বাঙালিও প্রচুর এসেছে। ওই দিকে দেখুন সব লোকজন পিকনিক করছে, কেউ ফটোশ্যুট করছে, কেউ আবার এখানে স্নানও করতে লেগে গেছে।
এই কামেং রিভার ভিউ পয়েন্ট দেখে আমরা এবার এগোচ্ছি ভালুকপংয়ের দিকে। এই হচ্ছে রিভার ভিউ পয়েন্ট, এইখানে গাড়ি রেখে আপনারাও এই কামেং রিভারের ভিউটা এনজয় করতে পারবেন। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি, এখান থেকে আর 5 কিলোমিটার ভালুকপং এন্ট্রি পয়েন্ট। আর এখানে আসতেই এয়ারটেলেরও নেট নেই, জিওরও নেট নেই, নো নেটওয়ার্ক জোন মতো হয়ে গেছে। এখন সবে বাজে 4:12, কিন্তু পরিবেশ দেখে মনে হচ্ছে যেন সন্ধে নেমে গেছে। এটাই হচ্ছে পাহাড়ের বৈচিত্র্য। একটু আগেই সূর্য উঁকি দিচ্ছিল আর এখনই অবস্থা সন্ধ্যের মতো। পাহাড়ের মুড বোঝা যায়। ভালুকপং 10 কিলোমিটার। তা চলুন এন্ট্রি পয়েন্টে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ রাইজিং সান। অ্যাট লিস্ট আমরা অরুণাচলে প্রবেশ করেছি। ওইখানে যাচ্ছে, ওখানে পুলিশ চেকপোস্ট রয়েছে, এবারে পারমিটগুলো এখানে চেক করতে হবে। তা চলুন পারমিটটা এবার চেক করিয়ে নিয়ে আসি, তারপরে প্রসেসটা বলছি। তো 1350 কিলোমিটার ড্রাইভ করার পর অ্যাট লিস্ট উই আর এন্টারিং ইন দ্য ল্যান্ড অফ রাইজিং সান, অরুণাচল প্রদেশ। এই যে এখানে পুলিশ চেকপোস্ট, এখানে আপনার আইএলপিটা চেক হবে। যা শুধু চেক করলো আর কিছুই না, জিজ্ঞেস করলো যে আপনার নিজের গাড়ি, তাছাড়া আর কিছুই না। এই দেখুন কোথায় কোথায় এখান থেকে ঘুরতে পারবেন, অরুণাচলের টুরিস্ট প্লেসগুলো এখানে দিয়ে দিয়েছে। তাওয়াং, জাং, সেলাপাস, দিরাং, বমডিলা, টেঙ্গা, সেসা, লুমুম ওয়াটারফলস, টিপ্পি। এই আমাদের 3XO এন্টার করছে অরুণাচল প্রদেশে। দেখুন নোটিশ, এগুলো দেখে নিন। কখন কখন আইএলপি ইস্যু হয়, আপনারা এখানে অফলাইন আইএলপিও করতে পারবেন। তো আইএলপি আমরা কিভাবে করলাম বা সহজে আপনারা কি করে পাবেন সমস্ত কিছু শেয়ার করছি, তা আগে গাড়িতে উঠে নিন। এই যে দেখুন এখানে সব গাড়িগুলো লাইন দিয়ে আছে, তারপরে এখানে পার্ক করার পরে এখানে আইএলপিটা চেক করিয়ে তারপরে এখান থেকে অরুণাচল প্রদেশে এন্টার করতে হবে। তো আপনাদের আইএলপি সম্পর্কে যেটা বলছিলাম, আমরা প্রথমে ঠিক করেছিলাম অফলাইন আইএলপি করব। অফলাইন আইএলপি করলে এখানে যে হোমস্টে নিচ্ছেন বা হোটেল নিচ্ছেন সেখানে বললে ওরাই আইএলপির ব্যবস্থা করে দেবে। পার হেড 200 টাকা করে আইএলপি নেয় অফলাইন। তো আমাদের 5 জন ছিল, বাচ্চার আইএলপি লাগে না, 14 বছরের নিচে বাচ্চার কোনো আইএলপি লাগে না, গার্জেন থাকলেই সাথে হয়। তা আমাদের 1000 টাকায় হয়ে যেত, কিন্তু এখানে অফলাইন আইএলপির প্রচণ্ড প্রবলেম চলছে। কি প্রবলেম জানি না, আমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, ডকুমেন্টসও আমাদের হোমস্টের লোককে পাঠিয়েছিলাম, কিন্তু আজকে দেবো কাল দেবো এরকম করে ঘোরাচ্ছিল। তো আমরা যেহেতু এত দূর থেকে ড্রাইভ করে আসছি, এবারে অরুণাচলে আইএলপি ছাড়া প্রবেশই করতে পারবেন না। যদি প্রবেশই করতে না পারি তাহলে আর এত দূর থেকে এসে আর কি হবে। সেই জন্য আমরা অনলাইনে বানিয়ে নিয়েছি। অনলাইনে আগে অ্যাপ্লাই করার পর মিনিমাম 7 দিন লাগতো, কিন্তু এখন যেহেতু অফলাইনে ওদের একটা ঝামেলা চলছে, সেই জন্য অনলাইনে ইনস্ট্যান্ট করে দিয়েছে। আপনারা যারা এখন আসতে চান অনলাইনে যদি অ্যাপ্লাই করেন, আমি ওয়েবসাইটের ডিটেলস দিয়ে দেবো, বা আইএলপি অরুণাচল প্রদেশ আপনি সার্চ করলে পেয়ে যাবেন। তা আইএলপি আপনি একদম ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, কিন্তু পার হেড ওখানে 500 টাকা করে লাগবে। এই যা খরচাটা পার হেড 300 টাকা করে বেশি, তা বাদে একদম হ্যাসেল ফ্রি। তো আমরা ওই আইএলপিটা করে নিলাম, বাধ্য হয়ে 2500 টাকা লাগলো, 1500 টাকা এক্সট্রা লাগলো, কিন্তু আমরা পেয়ে গেলাম আইএলপিটা পুরোটা দেখাবো আপনাদের হোটেলে গিয়ে। তা সেটা জাস্ট আপনি প্রিন্ট করে নিয়ে চলে আসবেন। আর এখানে শুধু আইএলপিটা দেখছে, জাস্ট একটু নেড়েচেড়ে দেখছে, কোনো অরিজিনাল ডকুমেন্টস দেখছে না। এই দেখুন এখান থেকে টেঙ্গা 79, তাওয়াং 304, বমডিলা 101। তা আমাদের হোটেল এখান থেকে আর 1 কিলোমিটার। তা চলুন যেটা আইএলপির বলছিলাম, তাই এখানে জাস্ট শুধু এটা চেক করছে, আর গাড়ির মানে নাম্বারও কিচ্ছু নিচ্ছে না। শুধু জিজ্ঞেস করলো আপকা খুদ কা ভেহিকেল है, আমি বললাম হ্যাঁ। তো বললাম ঠিক আছে যাইয়ে। তো অরুণাচল প্রদেশের পুলিশ খুবই হেল্পফুল, আমার যতটুকু লাগলো। এবং আমাকে তো বললো যে ये थोड़ा टाइम के लिए दिक्कत सह लीजिए, उसके बाद आराम ही आराम है। মানে অরুণাচল খুব সুন্দর লাগবে তাই বলছে। তো সত্যিই অরুণাচল খুব সুন্দর। তা চলুন আমাদের হোমস্টে এসে গেছে। এটাই হচ্ছে তাওয়াং রোড, এই রোডটাই পুরো তাওয়াং চলে গেছে। এখানে একটা ছোট বাজার আছে, ভালুকপং বাজার।
এই বাজারটা পেরিয়ে এসেই এই স্লাইড লেফট, এই যে দেখুন আমরা একটু ভুল রাস্তায় চলে গিয়েছিলাম, এই উঁচুটায় উঠেছিলাম, এই যে আই লাভ ভালুকপং লেখা, এইখান দিয়ে এই যে হোটেল মন্ডল ঘ্যাং, এই নিচের রাস্তাটা দিয়ে যেতে হবে। এই যে এখানে খেলার মাঠ আছে, ভালুকপং প্লেগ্রাউন্ড, স্টেডিয়াম, প্লেগ্রাউন্ড। আমি এখানে ফুটবলও খেলবো। তো এটা হচ্ছে আমাদের ভালুকপংয়ের হোমস্টে। এটার এখনো সাইনবোর্ড এরা দিতে পারেনি, এটা হচ্ছে ভালুকপং হোমস্টে। লোক নামছে দেখুন, দেখেছেন গাড়ি গাড়ি লোক নামছে। একটা হোমস্টে ফাঁকা নেই। আমরা যে প্ল্যান করেছিলাম ধরুন 10-12 দিন আগে, একটা হোমস্টে ফাঁকা পাইনি। এই হোমস্টেটা অনেক যোগাযোগ করে, মানে 2টো রুম, মাঝে একটাই টয়লেট, কিন্তু একদম নতুন তৈরি হয়েছে। এই হোমস্টেটা ফাঁকা ছিল। এই যে পার্কিং, যে পার্কিং গাড়িটা করে দিয়েছি আমরা। এখানে 2টো এগিয়ে পিছিয়ে রাখলে 3টে গাড়ি পার্কিং হয়ে যাবে ভালো রকম। একদম গেট করা আছে, প্রোটেক্টেড পার্কিং। আর রুমগুলো দেখাই, এই হচ্ছে একদম পার্কিং, এই ঢুকেই রুম, ঢুকেই হচ্ছে রুম। এই যে এখানে একটা ডাবল বেড রয়েছে, কিং সাইজ, দুজন বড় মানুষ, একজন বাচ্চা, ভালো রকম হয়ে যাবে। একদম দেখেই বুঝতে পারছেন না, ঝাঁ চকচকে। আমরা উদ্বোধন করলাম মনে হবে। এখানে তো এসি লাগে না, শুধু একটা ফ্যান, লাইট, টিভি রয়েছে, 2টো চেয়ার, ফার্নিচার একদম নতুন। এই প্রথম দেখলাম হ্যাঙ্গার দিয়েছে জামা কাপড় রাখার জন্য। আর এইটা হচ্ছে এর সাথেই লাগোয়া, এটা একটা ট্রিপল বেডের রুম, 2জন, আর এখানে একজন থাকতে পারবে। এখানেও ফ্যান, এখানে আবার একটা বাংকার আছে বাড়ির মতো। আর এইখানে হচ্ছে রান্নাঘর, ফ্রিজ ট্রিজ সব আছে, বেসিন, আর এখানে হচ্ছে বাথরুম। কিন্তু বাথরুম হচ্ছে একটাই, কমন টয়লেট, ভালোই বড় বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট। গিজার তো নেই, গিজার এখনও নেই, গিজার হয়তো বসিয়ে পারেনি। গরম জলেরা প্রোভাইড করে দেবে বললো, এখানেই গরম জল করে নেওয়া যাবে। এই যে ওয়াটার হিটার রয়েছে, ইমানশাল হিটার। তো এই রুম 2টো মিলিয়ে 3500 টাকা পড়েছে। এটা অফলাইনে বুক করতে হয়েছে, এটা অনলাইনে কোথাও পাইনি আমরা। অফলাইনে বুক করেছি, 1750 করে পার রুম পড়ছে। কিন্তু একটাই কমন টয়লেট, মানে একই ফ্যামিলির হলে তবেই অ্যাডজাস্ট করতে পারবেন, 2টো আলাদা ফ্যামিলি হলে কখনো এই রুম নেবে না। এই হচ্ছে ব্যাপার। আর সামনেই এর লোকেশানটা ভালো করে বলে দিই, একদম ভালুকপং স্টেডিয়াম আছে না, ওই যে স্টেডিয়াম, একদম স্টেডিয়ামের পাশে। সোনা বাবার মা স্টেডিয়ামে উঠে চলে গেছে। তার খাওয়া দাওয়া কীরকম কী সেটা ডিনার সময় দেখাবো আপনাদের। তো আজকে এখানেই টাটা করছি, আবার কালকে আমরা এখান থেকে যাব দিরাং। তো যাওয়ার পথে কি কি দেখছি সমস্ত কিছু শেয়ার করব, সঙ্গে থাকুন। তো আমরা এখন ভালুকপং হোমস্টেতে রয়েছি। আর এই হোমস্টেতে ভালুকের মতো বসে আছি অন্ধকারে। মানে হোমস্টেতে সব কিছুই ভালো, একমাত্র পাওয়ার ব্যাকআপ, মানে কারেন্ট চলে গেলে এখানে কোনো ইনভার্টারের ব্যাকআপ নেই। আমি বলতে গেলাম, খোঁজ নিতে গেলাম ওপরে, তো দেখলাম সে বেশ ইনভার্টারের লাইট জ্বালিয়ে শুয়ে আছে। তা বলতে 2টো মোমবাতি জ্বালিয়ে দিয়ে গেল। তবে এখানে প্রচণ্ড কারেন্ট যাচ্ছে, কোনো জায়গায় এত কারেন্ট যায় টুরিস্ট প্লেসে এই প্রথম দেখলাম। তাই এইভাবে বসে আছি। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে নেই, একদম পাশে, জাস্ট পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে আমরা 150 টাকা করে রুটির থালি নিলাম। 4টে করে রুটি আর ঘুগনি আর হচ্ছে বাঁধাকপি ভাজা, এইটা হচ্ছে 150 টাকা করে থালি। ওটা খেলাম, খেয়ে দিয়ে এবার আর হ্যাঁ, জলেরও এখানে হচ্ছে 1 লিটারের জলও পাওয়া যায় না। এইখানে আছে এই 500 ml এর জল, এই 24খানা জল নিয়ে এসেছি খাবো বলে। তো আপনারা, আর এখানে হোমস্টে মানে সিজনে পাওয়াই মুশকিল, প্রথম কথা, অনেক খুঁজে এটা পেয়েছিলাম, এটাই যা। আপনারা যদি সিজনে আসার প্ল্যান করেন, অনেক আগের থেকে হোমস্টে বুক করে রাখবেন। এখানে সব থেকে বেস্ট হোমস্টে হচ্ছে মন্ডল ঘ্যাং এখানে। আর তাছাড়া সিগাল বলে একটা আছে, এগুলো চয়েস করতে পারেন। আর এটা সবে হয়েছে, এটা আশা করি পরে আরো রেকটিফাই হয়ে যাবে। তো এটাই বলার জন্য অন হলাম। আবার তাহলে কাল সকালে দেখা হচ্ছে। গুড নাইট।